নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। প্রতিদিনের মতো উপস্থাপনায় আমি জাকির হোসেন শেখ। আজকে আমাদের প্রতিবেদনের বিষয়টা একটু অন্যরকম। সাংবাদিক রাজদীপ সারদেশাই যথার্থই বলেছেন যে নতুন ভারতে একজন মুসলমানের অবস্থা ঠিক কী রকম। সাংবাদিক রাজদীপ সারদেশাই তার ইউটিউব চ্যানেল নতুন ভারতে একজন মুসলমান শীর্ষক শিরোনামে নিজের নাম রাজদীপ সারদেশাই না হয়ে যদি নিজের নাম রহিম খান হতো, তাহলে একজন ভারতীয় মুসলমান হিসেবে তাকে কিভাবে চরম দুরবস্থার মধ্যে কাটাতে হতো তার মর্মস্পর্শী বর্ণনা তুলে ধরেছেন। আর একজন ভারতীয় মুসলিমের সেই দুরবস্থার চিত্র তুলে ধরতে তিনি নিজের প্রতীকী নাম রেখেছেন রহিম খান। সাংবাদিক রাজদীপ সারদেশাই তার ইউটিউব চ্যানেল নতুন ভারতে একজন মুসলমান শীর্ষক শিরোনামে সেই প্রতিবেদনে বলেছেন, শিরোনাম থেকেই বোঝা যাচ্ছে যে আজ আমি স্টেট ব্যাটে মন্তব্য করছি, যা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আমি একটা বিতর্কিত প্রশ্ন উত্থাপন করছি। ধরুন, যদি আমার নাম রাজদীপ সারদেশাই না হতো তাহলে কি হতো? আমার সামনে আপাত দৃষ্টিতে যে মেরুকরণের ঘটনা ঘটছে সেই বিষয়ে আমি কিভাবে প্রতিক্রিয়া জানাতাম। তারপর রাজদীপ সারদেশাই বলেছেন, আজকের ভিডিও ব্লগের বন্ধুরা, আপনারা আমার নাম রহিম খান দেখতে পাচ্ছেন, দয়া করে মনোযোগ সহকারে শুনুন। তারপর প্রতীকী হিসাবে রহিম খান নাম নিয়ে রাজদীপ সারদেশাই বলেছেন, প্রথমে তারা আমার মসজিদের বিরুদ্ধে এসেছিল, আমি কিছুই বলিনি, কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে মসজিদ ভেঙে ফেলা একটা অপরাধ। কিন্তু যে জমিতে মসজিদটা এক সময় দাঁড়িয়েছিল সেই জমিটা একটা বিশাল মন্দির নির্মাণের জন্য দেয়া হবে। যেহেতু মন্দিরের বিষয়টা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের বিশ্বাসের সাথে জড়িত ছিল এবং এটা ছিল আইনের উপরে বিশ্বাসকে স্থান দেওয়ার একটা ক্লাসিক উদাহরণ। আমি রহিম খান, আমি কিন্তু কিছুই বলিনি, কারণ এটা ছিল সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত। আমি রহিম খান চাইনি যে আমার শহরে আর কোনো দাঙ্গা হোক। আমার নাম রহিম খান। তারপর তারা আমার কাছে এসে আমার বিয়ের অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে, বলেছে যে আমি যদি অন্য ধর্মের কাউকে বিয়ে করি তবে আমাকে প্রমাণ করতে হবে যে এটা জোর করে করা হয়নি। তারা এটাকে লাভ জিহাদ বলে অভিহিত করেছে। কিন্তু আমি রহিম খান আবারও চুপ করে থেকেছি, কারণ আমি কাউকে অপমান করতে চাইনি। আমার নাম রহিম খান। তারপর তারা আমার খাদ্যাভ্যাসের জন্য আমার কাছে এসেছে। বছরের পর বছর ধরে আমি যে মাংসের দোকানগুলো চালাচ্ছি, হঠাৎ করেই তা বন্ধ হয়ে যাওয়ার বা বয়কটের ঝুঁকিতে পড়ে গেল। কিন্তু আমি রহিম খান কোনো কথা বলিনি, কারণ আমি নিশ্চিত ছিলাম না যে কতজন লোক আমার পছন্দের খাবারের অধিকারকে সমর্থন করবে। আমি যে রহিম খান। তারপর তারা আমার পোশাকের জন্য এসেছে। আমার নাম রহিম খান হওয়া সত্ত্বেও আমার মেয়ে স্কুলে হিজাব পরতে পারবে না। তারা আমাকে সতর্ক করে দিয়ে বলেছে যে হিজাব হচ্ছে লৈঙ্গিক নিপীড়নের প্রতীক। তখনও আমি রহিম খান ঠিক কিভাবে প্রতিক্রিয়া জানাবো তা নিশ্চিত করতে পারছিলাম না, তাই আমি বেশিরভাগ সময় চুপ করে থাকতাম। আমার নাম যে রহিম খান। কোন সভা সমিতিতে তারা আমার বক্তৃতা শুনতে পেলেই আমার বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য মানে হেট স্পিচ দেওয়ার অভিযোগ আনে। সহিংসতা উস্কে দেওয়ার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে বছরের পর বছর ধরে কারাগারে আটকে পর্যন্ত রাখা হয়েছে, আমাকে জামিন নাকচ করা হয়েছে আমার। কিন্তু আমি রহিম খান তখনও আমি চুপ করেছিলাম, কারণ ভাবতাম কেউ আমার কথা শুনবে না। যদিও আমি দাবি করতাম যে আইন দিয়ে আমাকে ঘায়েল করা হয়েছে তা আসলে খুব বেছেই করা হয়েছে। আমার নাম রহিম খান। আজ আমি আপনাদের বলতে চাই যে আমাকে একবার সন্ত্রাসী বলা হয়েছিল, কারণ কেউ একজন হোয়াটসঅ্যাপে একটা মেসেজে নাকি পড়েছিল যে সব মুসলমান সন্ত্রাসী। আমি হতবাক হয়ে গিয়েছি,
কিন্তু কোনো আদালত আমার কথা শোনেনি, কারণ বিচারের আগেই তো আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, বিচারের আগেই আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আমার নাম রহিম খান, আমার নাম রহিম খান। তারা আমার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার নিয়ে প্রশ্ন তুলতে এসেছিল, ভোট দেওয়ার অধিকারকে বলেছিল ভোট জিহাদ। আমি এই শব্দটা পছন্দ করিনি, কিন্তু সত্যি কথা বলতে কি আমি কোনো কথাও বলতে পারিনি, কারণ আমি যদি কথা বলি তাহলে আমার বিরুদ্ধে ভোট ব্যাংক রাজনীতির অভিযোগ আনা হবে বলে ভয় ছিল। আমার নাম রহিম খান, আমার নাম রহিম খান। আমি দেখেছি তারা ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যটাকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করছে, কিন্তু আমি আর একটা কথাও বলিনি, কারণ আমি রাস্তায় প্রতিবাদ করার এবং জাতীয়তা বিরোধী বলে শনাক্ত হওয়ার ঝুঁকি নিতে চাইনি। আমার নাম রহিম খান। আমার পদবি এবং মুখে রাখা দাড়ির কারণে তারা আমাকে একটা দামি কলোনিতে ঘর ভাড়া পর্যন্ত দিতে অস্বীকৃতি জানিয়েছে, কিন্তু আমি প্রতিবাদ না করে চুপ করে বসে থাকি, কারণ আমি যদি কথা বলি তাহলে হয়তো কোথাও আর কখনো কোনো ঘর ভাড়া পাবো না, কারণ আমি যে রহিম খান। তারপর একদিন তারা আমার বাড়িতেও বুলডোজার নিয়ে আসে, বুলডোজার দিয়ে ঘর ভেঙে ফেলার হুমকি দেয়, বলে যে এটা বুলডোজারের ন্যায় বিচার। আমি জানতাম এটা অবিচার, কিন্তু আমি একটা শব্দও বলিনি, কারণ আমার নাম যেমনটা তোমাদের বলেছিলাম, আমার নাম রহিম খান, আমার নাম রহিম খান। তারা এসে আমাকে গরু পাচারের অভিযোগে অভিযুক্ত করে, অথচ আমি কেবল মাংসের ব্যবসার পুরনো পারিবারিক পেশাটাই চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু আবারও আমি একটা কথা বলিনি, কারণ আমি জনতার হাতে গণপিটুনিতে মারা যেতে চাইনি, জনতার হাতে গণধোলায় মারা যেতে চাইনি, কারণ আমার নাম রহিম খান। তারা আমার নামাজ পড়ার অধিকার নিয়ে কথা বলতে এসেছিল। আমাকে বলা হয়েছিল আমি ছাদে, আমার নিজের ছাদেও নামাজ পড়তে পারি না। আমার হিন্দু ভাই বোনেরা যাদের আমি খুব ভালোবাসি তারা রাস্তায় 10 দিনের গণেশ উৎসব করতে পারে, কিন্তু আমি আমার ছাদে বা মসজিদের কাছের বা মসজিদ সংলগ্ন রাস্তায় আধ ঘন্টা প্রার্থনা করার কথা বলতেও সাহস পাইনি। আমি চুপ করে রইলাম, কারণ প্রতিবাদ করার শক্তি আমার ছিল না। ও হ্যাঁ, আমি তোমাদের বলতে ভুলে গেছি, আমার নাম রহিম খান। করোনার সময় জিহাদের কথা বলে তারা আমাকে টার্গেট করেছিল। তখন দেশের রাজধানীতে একটা ছোট সভা হয়েছিল, দিল্লিতে একটা ছোট সভা হয়েছিল, তারা এটাকে করোনা জিহাদ বলেছিল। সেই আমার গায়ে করোনা ভাইরাসের বাহক বলে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছিল। আমার মতো আমার বন্ধুদেরও, ওরা সবজি বিক্রি করছিল, তাদের বয়কট করা হয়েছিল, কারণ তারাও আমার মতো ভারতীয় মুসলমান ছিল। কিন্তু আবারও আমি চুপ করে রইলাম, কারণ আমি এই ভেবে খুব ভয় পেয়েছিলাম যে আমার নাম রহিম খান। তারপর তারা প্রতি রাতের পর রাতে টেলিভিশনের গুরুত্বপূর্ণ সময়, যাকে বলে প্রাইম টাইমে, প্রাইম আওয়ারে আমাকে টার্গেট করে। আমি সংবাদ উপস্থাপকদের দ্বারা পরিচালিত উচ্চস্বরে চলা বিভেদ সৃষ্টিকারী হিন্দু মুসলিম বিতর্ক শুনতে পেলাম, কিন্তু আমি আর একটা কথাও বলিনি, কারণ আমাকে বলা হয়েছিল যে বিতর্কে যত বেশি গোলমাল হবে তাদের টিআরপি তত বেশি বাড়বে, তত বেশি টিআরপি হবে। একটা নির্দিষ্ট টিভি বিতর্কে তারা বলেছিল সপ্তদশ শতাব্দীতে আওরঙ্গজেবের নিষ্ঠুরতা এবং অপকর্মের জন্য আমাকে জবাবদিহি করতে হবে। আমি কোনো উত্তর দিইনি, কারণ আমি বারবার বলছি যে আমার নাম রহিম খান। এই সপ্তাহে তারা আমার পারিবারিক সম্পত্তির জন্য এসেছে। তারা বলে যে আমার পরিবার আসলে আমার দাদুর আমলে দাতব্য প্রতিষ্ঠান, যা আদপে এখন একটা কবরস্থানে পরিণত হয়েছে, দান করা সেই সম্পত্তি কঠোর সরকারি তদন্তের আওতায় আসতে পারে। তারা এমনকি আমাকে ভূমিদস্যু বলা শুরু করেছে, তার চেয়ে আরো খারাপ শব্দ ব্যবহার করছে। কিন্তু আমি চুপ করে থাকবো, কারণ আমি শেষ পর্যন্ত যা করতে চাই তা হলো একটা শক্তিশালী সরকার, তার আমলাতন্ত্র এবং মন্ত্রীদের সাথে লড়াই করতে। তারপর সাংবাদিক রাজদীপ সারদেশাই বলেছেন, আপনি জানেন যে আমি এই ভিডিও ব্লগের মাধ্যমে যাদের কথা বলছি তারা আসলে কারা, কিন্তু আমার এই লড়াইয়ে আমি একা, কারণ সত্যি কথা হলো অন্য কেউ আমার জন্য তাদের বিরুদ্ধে লড়াই করবে না। আমি এটাও স্পষ্ট করে বলতে চাই যে আমি আর কারো
শিকার হতে চাই না, আমি আর কারো শিকার হতে চাই না। কিন্তু আমি তাদের পক্ষে কথা বলতে চাই যারা প্রতিদিন তাদের ধর্মীয় পরিচয় সম্পর্কে আরো বেশি সচেতন হচ্ছে, যাদের প্রতি এমন বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে যা সংবিধানের পরিপন্থী। আমি একজন গর্বিত ভারতীয় মুসলমান, একজন ভারতীয় যাকে দুর্ভাগ্যবশত প্রতিদিন দেশপ্রেমের প্রমাণ দিতে বলা হচ্ছে। আমি এখনো পর্যন্ত চুপ থাকাটাই বেছে নিয়েছি, কারণ আমার মনে হয় আমার আর কোনো উপায় নেই। কিন্তু আজ আমি জিজ্ঞাসা করছি, তোমাদের কি হবে বন্ধুরা? তোমাদের কি হবে? কারণ দয়া করে ভুলে যেও না, আজ আমি লক্ষ্যবস্তু হচ্ছি, কাল তোমরাও হতে পারো। আমার বন্ধুরা, চুপ থাকা কেবল ধর্মান্ধতার মাধ্যমে ঘৃণার রাজনীতিকে স্বাভাবিক করে তুলবে, তারপর তাকে সম্প্রদায় ভিত্তিক স্থায়ী মেরুকরণের দিকে পরিচালিত করবে, যা আদপে ভারত নামের এই বিস্ময়কর বহুধর্ম বিশ্বাসের দেশে তোমরা আসলেই চাও। তোমরা আসলে যেটা চাও। ও ছিল রহিম খান, আমি রাজদেব সারদেশাই। তাই মনে হয় আমি হয়তো নিশানার মধ্যে নেই। একদম শেষে বলি, আমাদের দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে এবং ভিন্ন আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রাতিষ্ঠানিক মিডিয়া যেসব খবর প্রকাশ্যে আনতেই চায় না, যেসব প্রতিবেদন প্রকাশ্যে আনেই না, সেই সব খবর প্রতিবেদন, সমসাময়িক বিষয়বস্তু নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন, শিক্ষা, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা, ধর্ম, রাজনীতি, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে এই সব গুরুত্বপূর্ণ বিষয়ে নির্মিত ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে প্রত্যেক কন্টেন্টের নোটিফিকেশন পাওয়ার জন্য বিশেষ করে ইউটিউবের বেল আইকন অন করে রেখে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন এবং কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।